বাংলাদেশের সীমান্তে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি কুকুর এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে। দেশের সর্বস্থান সচিবালয় 7 তলার ভিতরে ভাই কুকুর গেল কই থেকে? কেউ ছাড় পাবে না। সচিবালয়ে আগুন লাগানোর ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সরকার। বিশ্লেষণের জন্য সেই ফুটেজ এখন গোয়েন্দাদের হাতে। আজ তারা ভাবছেন বাংলাদেশ কি তাহলে চারপাশ থেকে ঘেরাও হয়ে গেছে? তো এখন এই সব কিছু দেখে বাংলাদেশ তাদের সীমান্তকে আরো সুরক্ষিত করছে। গতরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এবার সন্দেহের দিকে কিন্তু হাসিনার দুর্নীতি বা ছেলে সজীব ওয়াজেদ জয় জোর গলায় বলেছিল পারলে তার পরিবারের দুর্নীতি প্রমাণ করে দেখাক। ঠিক তার দুদিনের মাথায় আগুন ধরল সচিবালয়ে। জানতে পেরেছি সেখানে একটি কুকুরের মৃত লাশও পাওয়া গিয়েছে, মৃতদেহ পাওয়া গিয়েছে। একটি কুকুর কিভাবে সচিবালয়ের ভিতরে ওই রুমটিতে পাওয়া যেতে পারে? সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় নড়ে বসেছে বাংলাদেশ। বলা হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় যদি নাশকতার মতন ঘটনা ঘটে থাকে তাহলে বাকি জায়গাগুলো কতটুকু নিরাপদ? প্রথম দিনই আপনার উচিত ছিল পুলিশকে তছনছ করে দেওয়া, দেন নাই। সচিবালয়কে তছনছ করে দেওয়া, পার্টিকুলারলি অর্থ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিচার মন্ত্রণালয়। এটা শেখ হাসিনার পরিকল্পনায় হয়েছে, আওয়ামী লীগের পরিকল্পনায় হয়েছে, আর কিচ্ছু না। এগুলো আওয়ামী লীগের দোসরদের কাজ। কারণ তারা যখন দেখেছে বাংলাদেশে আন্দোলনে আর ওদের সাথে কেউ থাকবে না, তখন তারা সিদ্ধান্ত নিয়েছে আর এই আগুন টাগুন দিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশ কিন্তু অতীতের মতো বর্তমানেও কাজ করছিল, কিন্তু বর্তমানে মোহাম্মদ ইউনূস সরকার যেভাবে ভারত বিরোধী অবস্থান নিয়েছে, কাশ্মীরের ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। বেশ কয়েকটি লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে আকস্মিক এই বিমান হামলা চালায় পাকিস্তান। তবে ভোটের জন্য 50% প্রস্তুতি নিলে যুদ্ধের জন্য 100% প্রস্তুতি নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, বর্তমানে সাম্প্রতিক সময়ে চলমান যে পরিস্থিতি, রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের যে একটা অবস্থান চলতেছে, সেটা নিয়ে তার কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো, যেখানে আপনারা বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু তথ্য জানতে পারবেন যে ভিডিওর মাধ্যমে। দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। কেউ ছাড় পাবে না। সচিবালয়ে আগুন লাগানোর ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সরকার। বিশ্লেষণের জন্য সেই ফুটেজ এখন গোয়েন্দাদের হাতে। অতি দ্রুতই সামনে আসবে সবকিছু। প্রাথমিকভাবে আগুন লাগার ধরন দেখে বিশেষজ্ঞরা বলছেন এটি পরিকল্পিত নাশকতা হতে পারে। কুকুরের মরদেহ পাওয়ায় সেটা আরও নিশ্চিত হয়েছে। এমনকি ব্যবহার করা হতে পারে রিমোট কন্ট্রোল। তাদের বক্তব্যে রয়েছে ফায়ার সার্ভিস ও সরকারের ভূমিকা সহ নানান ধরনের প্রশ্ন। চলুন জেনে নেওয়া যাক কেন, কারা ও কিভাবে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আগুন লাগালো, কি দেখা গেল সিসিটিভি ফুটেজে। এছাড়া এই ঘটনার পেছনে সরকার ও ফায়ার সার্ভিসের দায় কতটুকু। ঘটনা নিয়ে ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তা ও বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। তারা বলছেন সচিবালয়ের ভেতরে থাকা নিরাপত্তা কর্মীদের ব্যর্থতা ছিল। তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিয়ে আগুন লাগাতে পারে। এছাড়া এত ভয়াবহ ও দীর্ঘক্ষণ ধরে দাও দাও করে ভিন্ন ভিন্ন জায়গায় জ্বলা আগুন রিমোট কন্ট্রোলের মাধ্যমে লাগানো হতে পারে বলে ধারণা করছেন তারা। যদিও এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সরকার, তবে বিস্তারিত জানায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে সহায়তা করতে সচিবালয়ের অভ্যন্তরে স্থাপিত সিসিটিভি থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই ফুটেজ সামনে আনা হয়নি। তবে অন্যান্য বিভিন্ন ভিডিওতে দেখা যায় যে একই সময়ে একই ভবনের দুই প্রান্তে আগুন জ্বলছে, যা অনেকটাই অস্বাভাবিক। প্রশ্ন হল, একই ভবনের যথেষ্ট দূরত্বে থাকা দুই পাশে একসঙ্গে আগুন লাগে কিভাবে? এতে নাশকতার আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না। আগুনে পোড়া ভবনে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা দুই উপদেষ্টা। তাদেরকে টার্গেট করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সচিবালয়ের আগুন শুধুমাত্র আমাদের দুই সহযোদ্ধা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের রুমে লাগানো হয়েছে। সেখানে কুকুরের মরদেহই প্রমাণ করে এটি ষড়যন্ত্র। সার্জিস আলম বলেন, সচিবালয়ে আমলারা খুনি হাসিনাকে বসিয়ে রেখেছিল। গণ অভ্যুত্থানের আগে কিছু আমলা নামক দাস ঢাকার বিভিন্ন জায়গায় স্লোগান দিয়েছে খুনি হাসিনার পক্ষে। খুনি হাসিনার পোষ্য আমলারা আজও সচিবালয়ে চাকরি করছে।
তারা চাকরি করলে সচিবালয় কিভাবে নিরাপদ থাকবে? হয় সাদা নয়তো কালা। তাদের চেয়ারে বসিয়ে রাখলে তাদের কাছ থেকে দায়িত্ব সুষ্ঠুভাবে পাওয়া সম্ভব না। সে কারণে এখন অপকর্ম হচ্ছে, দলীয় এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে, আগুনও লাগছে। তিনি প্রশ্ন তুলেন, সচিবালয়ের নিরাপত্তার জন্য একজন এসপি, একজন অ্যাডিশনাল এসপি ও একজন এএসপি সহ 550-রও বেশি নিরাপত্তা রক্ষী রয়েছেন। এছাড়া সচিবালয়ে 7টি টাওয়ার রয়েছে, সেগুলোতে গার্ড থাকেন। তবু কিভাবে আগুন লাগে? এ বিষয়ে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আবু নাঈম মোহাম্মদ শাহিদুল্লাহ বলেন, রিমোট কন্ট্রোলের মাধ্যমে আগুন লাগানো হতে পারে। রিমোটের মাধ্যমে আগুন যদি লাগাতে হয় তবে ভবনে বৈদ্যুতিক স্পার্ক যেখানে হবে সেখানে ডিভাইস রেখে দূরে বসেও আগুন লাগানো যায়। 25 ডিসেম্বর সরকারি ছুটি ছিল, হয়তো দুর্বৃত্তরা এই ছুটির সুযোগে পরিকল্পিতভাবে আগুন লাগাতে পারে। তিনি বলেন, আপনি জানেন এখানে অনেক কিছু আছে, চুরি হতে পারে, কিন্তু আপনি দরজা খুলে রাখলে হবে? এখানে তাই হয়েছে। এত এত গুরুত্বপূর্ণ নথি, সেখানে চুরি হতে পারে। নিরাপত্তা নিশ্চিত করার কথা, সেখানে সরকার পুলিশ কতক্ষণ থাকবে? তার চেয়ে তো নিজের নিরাপত্তা নিজেকে রাখতে হবে। কে কে ছিল, কে ঢুকেছিল সেটা বের করতে হবে। তিনি আরো বলেন, সচিবালয়ে ছুটির দিনও নিরাপত্তাকর্মী ও গার্ড থাকেন। তাদের পরিবারকে ব্ল্যাকমেইল, তাকে ধরে দেওয়া কিংবা সম্পত্তি নষ্ট করে দেওয়ার ব্ল্যাকমেইল করে এসব নিরাপত্তা কর্মীদের ব্যবহার করা হতে পারে আগুন লাগানোর ক্ষেত্রে। হয়তো ওই নিরাপত্তা কর্মী জানেনই না আগুনের বিষয়ে। তাকে হয়তো বলা হতে পারে যে অমুক জায়গায় একটি সুইচ অন করে দিতে হবে। আগুনের ঘটনা নিয়ে ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তা ও বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, সচিবালয়ের ভেতরে থাকা নিরাপত্তা কর্মীদের ব্যর্থতা ছিল। তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিয়ে আগুন লাগাতে পারে। এছাড়া এত ভয়াবহ ও দীর্ঘক্ষণ ধরে দাউ দাউ করে জ্বলা আগুন রিমোট কন্ট্রোলের মাধ্যমে লাগানো হতে পারে বলে ধারণা করছেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা ও ফায়ার সার্ভিস সহ দায়িত্বশীল কর্মকর্তারা তদন্ত শেষ হওয়ার আগে আগুনের সূত্রপাত ও কারণ নিয়ে কিছু বলতে নারাজ। কিন্তু রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা সন্দেহের তীর ছুড়ে বলেছেন এটি পরিকল্পিত আগুন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আলী আহমেদ খান বলেন, সচিবালয় তো রাষ্ট্রের কি পয়েন্ট, কেপিআইভুক্ত এলাকা। যদিও এখানে আগেও একাধিকবার আগুন লেগেছে, পিট ব্লিউ কাজও করেছে, আবার কেন তাহলে আগুন লাগলো? আমরা অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এভাবে কখনো দুর্ঘটনার আগুন লাগে না। স্ট্যান্ডার্ড গার্মেন্টসে লাগা আগুনের অভিজ্ঞতা তুলে ধরে ফায়ার সার্ভিসের সাবেক এই কর্মকর্তা বলেন, দুর্বৃত্তরা যখন আগুন লাগায় তখন একসঙ্গে একাধিক স্থানে আগুন লাগে। এমন দুর্বৃত্তায়নের আগুন আমি আগেও দেখেছি। সচিবালয়ে তাই হয়েছে। এটা শর্ট সার্কিট না, আগুন লাগানো হয়েছে। তিনি বলেন, গতকাল ছুটির দিন ছিল, রাত 1:30টায় আগুন লাগলো, যেখানে বাহিরের মানুষের প্রবেশের সুযোগ নেই। এর মধ্যে একটা পক্ষের 40 ঘন্টার আলটিমেটাম চলছে। তারা আলটিমেটাম দিয়েছে, তাদের ধরতে হবে। মধ্যরাতে লাগা আগুন নেভাতে 10 ঘন্টা লাগলো কেন, তাও দেখতে হবে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক পরিচালক মেজর অবসরপ্রাপ্ত AKM শাকিল নেওয়াজ বলেন, যদি দুর্ঘটনাজনিত আগুন হয় তাহলে এক জায়গায় লাগার কথা, একসঙ্গে 3 জায়গায় আগুন লাগার কথা নয়। লাগানো হলেই 3 জায়গায় আগুন জ্বলবে। তো পুলিশ, আনসার, বিজিবি ছিল, চারিদিকে লাইট বন্ধ ছিল। ফায়ার সার্ভিস কি করল? তাদের কি দুর্বলতা ছিল? বঙ্গবাজার 10 গজের ভেতরে, সেই আগুনও তারা দ্রুত নেভাতে পারল না। সচিবালয় কেপিআইভুক্ত প্রতিষ্ঠান, সেখানেও তারা আগুন নেভাতে পারছেন না। এটা হয় না, মানা যায় না। তাদের ব্যর্থতাকেও তদন্তের বিবেচনায় আনতে হবে। তিনি বলেন, সচিবালয়ে লাগা আগুন নির্বাপনে 10 ঘন্টা সময় নেওয়া অবিশ্বাস্য। সচিবালয়ে আগুন লাগানো হয়েছে, নাশকতার যথেষ্ট কারণ আছে। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেশি দুর্নীতির অভিযোগ, সেসব জায়গায় আগুন লাগছে। আরেক ভবনে তো আগুনই লাগেনি। অপরদিকে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাঈম মোহাম্মদ শাহিদুল্লাহ বলেন, এত দ্রুততার সঙ্গে 6 তলার 2 প্রান্তে আগুন পৌঁছে যাওয়া এবং সেখান থেকে 4টি ফ্লোরে প্রসারিত হওয়া রহস্যজনক। কারণ সেখানে কোনো উচ্চ দাহ্য বস্তু, কেমিক্যাল ও ইলেকট্রিক্যাল সংযোগ তেমন ছিল না। মাঝামাঝি লিফট থেকেও আগুন লাগার আশঙ্কা নেই, কারণ সেখানে করিডোর আছে। 2 প্রান্তে অফিসগুলোতে পৌঁছাতে গেলে কিছু জায়গা আছে, সেখানে কোনো দাহ্য বস্তু নেই। ভবনের 2 প্রান্ত থেকে আগুন কিভাবে ওপরে গেল, এসব দেখে মনে হচ্ছে স্বাভাবিক কোনো আগুন না। এই ঘটনাকে নাশকতা বিবেচনায় অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আলী আহমেদ বলেন, এটা ডিজাস্টার। কেউ চান্স নিয়েছে মনে হচ্ছে। গুরুত্ব সহকারে নাশকতার ঘটনা কিনা তা খতিয়ে দেখার আহ্বান। তবুও সরকার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে না।
তদন্ত কমিটিতে যাদের রাখা হয়েছে তারা অভিজ্ঞতা ছাড়া কিভাবে আগুনের মোটিভ, নাশকতা শনাক্ত করবে? ফায়ার সার্ভিসের ভূমিকা যেখানে প্রশ্নবিদ্ধ, তাদের আবার কমিটিতে রাখা হয়েছে। তদন্ত কমিটিতে র্যাব পুলিশের অভিজ্ঞ কর্মকর্তাদের রাখার পাশাপাশি ফায়ার সার্ভিসের সাবেক অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের রাখতে হবে। তদন্ত কমিটিতে অগ্নিকাণ্ড সংক্রান্ত অভিজ্ঞদের রাখা উচিত, এ বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ সরকার সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় নড়ে বসেছে বাংলাদেশ। বলা হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় যদি নাশকতার মতন ঘটনা ঘটে থাকে তাহলে বাকি জায়গাগুলো কতটুকু নিরাপদ? ইতিমধ্যেই বাংলাদেশের প্রধান গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির বাসভবন থেকে অনেক কিছুকেই আপনার এই মুহূর্তে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। আর এর মাঝখানে বরাবরের মতন দেশের এই দুর্যোগ এবং ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী সামনে এসে দাঁড়িয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে, ইভেন বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সেনাবাহিনীকেও দেওয়া হচ্ছে। যদিও মাঠে অলরেডি সেনাবাহিনী ডিপ্লয়েড করা আছে, কিন্তু কোথাও না কোথাও অতীতের বিভিন্ন সময়ে যখন সেনাবাহিনী মাঠে নামতো তখন মানুষের মধ্যে একটা উৎসাহ প্লাস যারা অপরাধী তাদের মধ্যে ভয় উৎকণ্ঠা কাজ করত। কিন্তু 24-এর এই জুলাই আগস্ট পরবর্তী সময়ে সেনাবাহিনী মাঠে আছে ঠিকই, কিন্তু ওই ভয়টা যে চার্মিং যে সিনারি ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে সেনাবাহিনী বলছে ভিন্ন কথা, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআইয়ে হামলা এবং নাশকতা সহ সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন সেনা সদর দপ্তর থেকে বিশেষ বার্তায় কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। তার বক্তব্য হচ্ছে এইসব স্থানের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ ভূমিকা রাখবে এখন আমাদের সেনাবাহিনী। গতকালকের ঘটনার পর ঢাকা সেনানিবাসের বনানী অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন, ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে আগুনের ঘটনার বিষয়ে তিনি বলছেন, এই ঘটনাটিকে তদন্ত করা হবে, সেখানে আগুন লাগার প্রকৃত ঘটনা জানা যাবে। এ লক্ষ্যে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী। তো তিনি বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষায় চাপ নেওয়ার জন্যই সেনাবাহিনী প্রশিক্ষণ নিয়েছে, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে সেনাবাহিনী আইন শৃঙ্খলায় কাজ করে যাচ্ছে। আর আইন শৃঙ্খলার ক্ষেত্রে অনেক ঘটনা ঘটেছে, তবে অবনতি হয়নি। পুলিশ সহ অন্যান্যদের সঙ্গে সমন্বয় করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনশীল রাখতে কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। যারা দুর্বৃত্ত আছে, যারা নাশকতাকারী আছে, যারা সন্ত্রাসী আছে, তাদেরকে কঠোর বার্তা দিয়েছে সেনাবাহিনী। বলছে যে দেশমাতৃকার নিরাপত্তার কাজে সেনাবাহিনী বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যে কোনো পরিস্থিতিকে মোকাবেলার জন্য সেনাবাহিনী ক্যাপাবল। এছাড়া বলছেন দেশের বিভিন্ন প্রান্তে যদি নাশকতার যে শঙ্কা আছে সেখান থেকে তিনি বলছেন যে কক্সবাজারে সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে। আপনারা জানেন যে কক্সবাজারে আমাদের যেই বাংলাদেশ এবং মিয়ানমারের যে সীমান্তবর্তী এরিয়াগুলোতে আরাকান আর্মি তারা দখল নেওয়ার পরে নানান ধরনের বক্তব্য আছে, বাট আমাদের সেনাবাহিনী বলছে যে আপনার সার্বভৌমত্বের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকির মুখে বাংলাদেশ নেই। এছাড়াও রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি, কোস্টগার্ড সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কাজ করছে। বান্দরবানের ত্রিপুরাতে যেই অগ্নিসংযোগ এবং হামলার ঘটনা ঘটেছে সেটাও জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে। তো সেনাবাহিনী কতদিন মাঠে দায়িত্ব পালন করবে এটা স্পষ্ট না, এটা আসলে সরকারের সিদ্ধান্তের বিষয়। দেশে বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ এবং স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সামনেও যাবে। সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনা আছে একটা বিশেষ, কি সেই দিক নির্দেশনা? সেই দিক নির্দেশনা অনুসরণ করে ৬২টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। তো সেনাবাহিনীর বক্তব্য, যারা নাশকতাকারী আছে, সন্ত্রাসী আছে, তাদের জন্য খুবই কঠোর এবং হুঁশিয়ারি বার্তা। যেহেতু দেশে একটা ঘটনা ঘটেছে,
আরও বেশ কিছু ঘটনা ঘটতে পারে, সেই লক্ষ্যে সেনাবাহিনীর গোয়েন্দারা মাঠে কাজ করছেন আর প্রশাসনের বিভিন্ন সেক্টর থেকে কাজ করছেন। দুর্বৃত্তদের কোনোভাবেই ছাড় দিবে না বাংলাদেশ সেনাবাহিনী। আমরাও চাই সেনাবাহিনীর হাতে দেশ নিরাপদ, সেনাবাহিনী যতক্ষণ আছে বাংলাদেশ নিরাপদ, এই অনুভবটা আমরাও করতে চাই। আজ তারা ভাবছেন বাংলাদেশ কি তাহলে চারপাশ থেকে ঘেরাও হয়ে গেছে? আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এতে ভারতের কোনো হাত নেই। আসলে আপনি যদি বাংলাদেশের মানচিত্রটা খুব ভালোভাবে দেখেন তাহলে দেখবেন দেশটি কেবল দুটি দেশের সঙ্গে স্থল সীমান্ত ভাগাভাগি করে। একদিকে 3 দিক ঘিরে আছে ভারত আর আরেকদিকে মিয়ানমার। এখন মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তের ঠিক উল্টো দিকে উপস্থিত হয়েছে। এটি বেশ কয়েকটি বড় সংবাদ মাধ্যমেও কভার করা হয়েছে যে রাখাইন অঞ্চলের নিয়ন্ত্রণে থাকা এই আরাকান আর্মি এখন বাংলাদেশের সীমান্তের কাছাকাছি চলে এসেছে। সীমান্তের একদিকে মংডু এবং আরেকদিকে টেকনাফ, যা বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে, আর মাঝখানে রয়েছে একটি নদী। আর নদীর এই দিকে অর্থাৎ ম্যাপে যেমনটা দেখছেন এই মংডু এলাকাতেই আরাকান আর্মিরা এসে দাঁড়িয়ে রয়েছে। আর এখানেই সেই বিখ্যাত দ্বীপ রয়েছে যেটা নিয়ে শেখ হাসিনা অনেকবার মন্তব্য করেছেন। আর বর্তমানে বাংলাদেশ তার সীমান্ত সুরক্ষা জোরদার করেছে, কারণ তাদের আশঙ্কা যে আরাকান আর্মি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে তাদের দেশের জন্য। রাখাইন অঞ্চলে মিয়ানমার সেনাবাহিনী নেই, সেখানে আরাকান আর্মি এখন প্রধান নিরাপত্তা প্রদানকারী। বাংলাদেশের সীমান্তের কাছেই চট্টগ্রাম এবং কক্সবাজার অবস্থিত, যেখানে অসংখ্য রোহিঙ্গা শরণার্থী শিবির রয়েছে। আর এই অঞ্চলে ঠিক এই পাশে অর্থাৎ রাখাইন স্টেটে আরাকান আর্মিরা রয়েছে। এখন দেখুন বন্ধুরা, এই আরাকান আর্মিদের নিয়ে বাংলাদেশের সরকার অত্যন্ত চিন্তিত। আর আরও একটি জিনিস, সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশি মিডিয়াতেও প্রচণ্ড ঘুরপাক খাচ্ছে যে আরাকান আর্মির বর্তমান পদক্ষেপ নাকি ভারতের নির্দেশে হচ্ছে। যদিও ভারত ও আরাকান আর্মির সম্পর্ক সবসময় আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে গেছে, এমন না যে তাদের সম্পর্ক সবসময় আরাকান আর্মিদের সঙ্গে ভালো ছিল। ভারত একসময় আরাকান আর্মির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখলেও পরবর্তীতে কৌশলগত স্বার্থ রক্ষার জন্য সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে ভারতের রাজ্যসভার একজন সদস্য আরাকান আর্মির বিদ্রোহী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এতে স্পষ্ট যে ভারত কৌশলগতভাবে তাদের সঙ্গে সম্পর্ককে মজবুত করছে। ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কালাদান মাল্টিমডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প, যেটির কাজ সম্পন্ন করতে আরাকান আর্মিরা আগ্রহী বলে জানিয়েছেন। তবে এই ভারত এবং আরাকান আর্মির সম্পর্কে একসময় আরাকান আর্মিরা আরোপও লাগিয়েছেন যে আমরা নাকি তাদেরকে বিট্রে করেছি। এখন দেখুন, জিওপলিটিক্সে যখন যা খুশি ঘটতে পারে, তবে বর্তমানে যে সম্পর্ক ঠিক হচ্ছে এটা একটা পজিটিভ দিক। তো এখন এই সব কিছু দেখে বাংলাদেশ তাদের সীমান্তকে আরো সুরক্ষিত করছে, কারণ তারা আশঙ্কা করছে যে নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করতে পারে। আরাকান আর্মির এই উপস্থিতি তাদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আরাকান আর্মি আসলে কারা? বাংলাদেশ কেন তাদেরকে নিয়ে এতটা চিন্তিত? ভারতের সঙ্গে তাদের সম্পর্কের গতি প্রকৃতি কিভাবে পরিবর্তিত হয়েছে? আর কেন বাংলাদেশের মানুষ এই আরাকান আর্মির নাম শুনলেই ভয় কাঁপছে? বন্ধুরা, এই সব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ইতিহাস এবং বর্তমান পরিস্থিতির মধ্যে লুকিয়ে থাকা যোগসূত্রকে খুঁজে বের করতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ভারতের পররাষ্ট্র সচিব সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। কাকতালীয়ভাবে যেদিন তিনি বাংলাদেশ পৌঁছান সেদিনই গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে। তাহলে আসুন বন্ধুরা, সমস্ত ডটগুলোকে যুক্ত করি এবং বুঝে নিই যে কিভাবে কূটনৈতিক চালে বাংলাদেশ এমন এক পরিস্থিতিতে পড়েছে যেখানে তাদের সীমান্ত সুরক্ষার বিষয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বন্ধুরা, সম্পূর্ণ ডেভেলপমেন্ট জানবো আজকের এই ভিডিওতে। ঘটনা হলো, রবিবারে একটি বড় ঘটনা ঘটেছে। আরাকান আর্মি, যা মিয়ানমারের অত্যন্ত শক্তিশালী ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল এথনিক মাইনরিটি আর্মস গ্রুপস, তারা বাংলাদেশের সীমান্তের কাছের তাদের শেষ আউটপোস্টটি পুরোপুরি দখল করে নিয়েছে। আপনারা এখানে দেখুন, এটি হচ্ছে মংডু। মংডুর ঠিক পাশেই সবুজ রঙে যে অংশটি দেখাচ্ছে সেটি বাংলাদেশ। আর এই শেষ আউটপোস্টটি আরাকান আর্মি সম্প্রতি রবিবার দখল করেছে। পাশাপাশি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রায় 271 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা এখন কার্যত আরাকান আর্মির নিয়ন্ত্রণে। আপনি যদি মানচিত্রটি দেখেন তাহলে রাখাইন রাজ্যটির প্রায় 80% এলাকা ইতিমধ্যেই আরাকান আর্মির অধীনে চলে গেছে। তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এর পাশেই তো কক্সবাজার রয়েছে, সেখানে কি হচ্ছে? বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুসারে কক্সবাজার সীমান্তের ঠিক ওপারে প্রায় 2 লাখ রোহিঙ্গা শরণার্থী অপেক্ষা করছে। ধারণা করা হচ্ছে আরাকান আর্মি সঠিক সময়ের অপেক্ষায় রয়েছে, যখন এই রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হবে। আর এই কারণেই বাংলাদেশ অত্যন্ত চিন্তিত। আর বাংলাদেশের সঙ্গে আরাকান আর্মির সম্পর্ক খারাপ এই কারণেও যে এই গ্রুপটি আগেও রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে, যার কারণে হাজার হাজার রোহিঙ্গা বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখন এই সীমান্তে আরও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই কারণে বন্ধুরা, বর্তমানে বাংলাদেশ চরম উদ্বেগে রয়েছে।
সীমান্তে আরাকান আর্মির ক্রমাগত উপস্থিতি এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশের সম্ভাবনা তাদের জন্য বড় বিপদ ডেকে আনছে। বাংলাদেশ তার নৌবাহিনী, নেভাল পুলিশ, কোস্ট গার্ড, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এলিট পুলিশ ফোর্স মোতায়েন করেছে, কারণ তারা ভয় পাচ্ছে যে কোনো সময় পরিস্থিতি খারাপ হতে পারে এবং বিপুল সংখ্যক রোহিঙ্গা আবারও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকতে পারে। এখন এখানে সেন্ট মার্টিন দ্বীপেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা ষড়যন্ত্র চলছে। তিনি অভিযোগ করেছিলেন যে সাদা চামড়ার মানুষ এই দ্বীপটিকে নিজেদের দখলে নিতে চেয়েছিল। আপনারা যদি এই মানচিত্রটি দেখেন তাহলে টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ জলপথ রয়েছে, যা নদীর মাধ্যমে সমুদ্রের সঙ্গে সংযুক্ত। এটি বর্তমানে একটি অতি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, কিন্তু একই সঙ্গে কৌশলগত ও সামরিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে সেন্ট মার্টিন দ্বীপের ওপর আমেরিকারও নজর রয়েছে, যেটা শেখ হাসিনাজি পরিষ্কারভাবেই উল্লেখ করেছিলেন। এখন সেই সেন্ট মার্টিন দ্বীপের খুব কাছাকাছি আরাকান আর্মি অবস্থান করছে, যা বাংলাদেশের জন্য আরও বেশি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, বর্তমান পরিস্থিতিতে নাফ নদী ঘিরে বাংলাদেশ অত্যন্ত কড়া বিধিনিষেধ আরোপ করেছে। এই নদীটি বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জলসীমা, যা এখন সম্পূর্ণরূপে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো নৌকা, ট্রলার বা যে কোনো জাহাজ এই নদীতে চলাফেরা করতে পারবে না। কার্যত সেখানে কারফিউ টাইপ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ বা আরাকান আর্মির কার্যক্রমকে রোধ করা যায়। এখন এই আরাকান আর্মি আসলে কারা, তাদের ইতিহাসই বা কি? আসলে রাখাইন রাজ্য, যা আগে আরাকান নামে পরিচিত ছিল, এই অঞ্চলের প্রাচীন ইতিহাস বহন করে। এটি একসময় একটি স্বাধীন রাষ্ট্র ছিল, যেটিকে বার্মিজ কিং 1784 সালে ক্যাপচার করে, যার ফলে এই স্টেট তার স্বাধীনতা হারায়। এখন আপনি যদি আরাকান আর্মির প্রেজেন্ট রূপ দেখেন তাহলে সেটি তৈরি হয়েছিল 2009 সালে, কিন্তু তার আগেও আরাকান আর্মির এক্সিস্টেন্স ছিল এবং তারা ভারতকে বিট্রে করার জন্য ব্লেম করেছিল, যদিও সেটা আমি একটু পরে আসছি। কিন্তু 2009 সালে যে আরাকান আর্মি প্রতিষ্ঠিত হয়, তারা কিন্তু তাদের স্বাধীন অস্তিত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে লড়াই চালিয়ে যাচ্ছে। আর রাখাইন স্টেটে প্রায় 30 লাখ লোক থাকে, যার মধ্যে 30,000-এরও বেশি যোদ্ধা রয়েছে। আর এই আরাকান আর্মির সামরিক ক্ষমতা দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর বেশিরভাগ যোদ্ধারা বৌদ্ধ ধর্মের অনুসারী, তবে রাখাইন অঞ্চলে 35% মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ও বাস করে। রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যেও বেশ কিছু মিলিশিয়া গোষ্ঠী গড়ে উঠেছে, যেমন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, যেটি বেশ কয়েকবার মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। আর দ্বিতীয় হলো রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন অর্থাৎ RSO, এটি রোহিঙ্গাদের অধিকারের পক্ষে সক্রিয়। এখন বাংলাদেশ কেন উদ্বিগ্ন? আসলে বাংলাদেশের সবথেকে বড় শঙ্কার বিষয় হলো যে আরাকান আর্মির ক্রমবর্ধমান শক্তি এবং রোহিঙ্গা শরণার্থীদের ঢল সীমান্তে তাদের কৌশলগত অবস্থান এবং সামরিক শক্তি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। আর বাংলাদেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলে সক্রিয় আরাকান আর্মি এবং এর সঙ্গে জড়িত অন্যান্য মিলিশিয়ার সংগঠনগুলিকে বিশ্বের বিভিন্ন দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। আরাকান আর্মিকে নিয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে দমনমূলক অভিযান চালানোর গুরুতর অভিযোগ রয়েছে। ইতিহাসের বিভিন্ন সময় তারা রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালিয়েছে বলেও অভিযোগ ওঠে। এখন ভারত ও আরাকান আর্মির যে সম্পর্ক রয়েছে তা অত্যন্ত জটিল এবং এটিকে আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এই সম্পর্কের ইতিহাস 1990-এর দশকের শুরুর দিকে শুরু হয়। তখন বার্মিজ সামরিক সরকার মিয়ানমারের গণতন্ত্রপন্থী আন্দোলনকে নির্মমভাবে দমন করেছিল। ভারত তখন দেখল যে মিয়ানমারের সামরিক সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, তাই ভারত প্রো ডেমোক্রেসি শক্তিগুলিকে সমর্থন বন্ধ করে এবং বার্মিজ সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতার কৌশল অবলম্বন করে। কিন্তু তারপর কি হলো? তারপর এটি হলো যে ভারত তখনও বিদ্রোহী গোষ্ঠীগুলির সঙ্গে গোপনে যোগাযোগ বজায় রাখে। কিন্তু এর পেছনেও দুটি কারণ রয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে পর্যবেক্ষণ করার জন্য, আর দ্বিতীয় হলো বঙ্গোপসাগরে চীনের কার্যকলাপ এবং সীমান্তে সশস্ত্র বিদ্রোহীদের আন্দোলনকে নিয়ন্ত্রণে রাখা। কিন্তু তখন এই কথাগুলি বার্মিজরা জানতে পেরে যায়, আর মিলিটারি যখন এই কথা জানতে পারে তখন তারা বলে দেয় যে ভারত তোমাকে এই জিনিসগুলো বন্ধ করতে হবে এবং তোমরা যে আমাদের সঙ্গে এখনো লয়াল রয়েছো তার প্রমাণ তোমাকে দিতে হবে। তো এখন এই প্রুফ কিভাবে দেওয়া হলো? তো বলা হয় যে 1998 সালের ফেব্রুয়ারি মাসে একটি সামরিক অভিযান করা হয়, যার নাম ছিল অপারেশন লিচ। আর এই ঘটনাটি সবথেকে বিতর্কিত একটি ঘটনা। আর এই অপারেশন নিয়ে অনেক আর্টিকেলও বেরিয়েছিল, আপনারা চাইলে ইন্টারনেটে সার্চ করে তা পড়তেও পারেন। তো বেসিক্যালি 73 জন আরাকান আর্মির যোদ্ধা রাখাইন অঞ্চল থেকে পালিয়ে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে আসে।
ভারতীয় সামরিক বাহিনীর এক লেফটেন্যান্ট কর্নেলের মাধ্যমে তাদের গোপন আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু রিমোট আইল্যান্ডে পৌঁছানোর পর তাদেরকে গ্রেপ্তার করা হয়। 6 জন টপ লেভেলের নেতা সেখানেই নিহত হন, যাদের আরাকান আর্মির মূল নেতৃত্বে থাকার কথা ছিল। এই ঘটনার পর থেকে আরাকান আর্মির ভারতের ওপর থেকে সমস্ত ট্রাস্ট উঠে যায়। পুলিশ মাফ চাইছে, কিন্তু ওদিকে সম্ভবত প্রশাসনের আমলাদের কাছে আমাদের মাফ চাইতে হবে। পরিস্থিতিটা সেই রকম দাঁড়িয়েছে। আমরা খেয়াল করেছি কিছুদিনের আগে এর মধ্যেই পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, র্যাব প্রধান, তারা শেখ হাসিনার সময় তারা প্রফেশনালি দায়িত্ব পালন করেননি, সেটা স্বীকার করেছেন, সেটার জন্য ক্ষমা চাইছেন। এটা সত্য, ফৌজদারি অপরাধের কোনো ক্ষমা হয় না, সুতরাং ফৌজদারি অপরাধ যেগুলো আছে সেগুলোর বিচার হওয়া উচিত হবে। কিন্তু এই বোধ তাদের মধ্যে তৈরি হয়েছে যে তারা অন্যায় করেছেন। প্রাতিষ্ঠানিকভাবেই উচ্চপদস্থ পুলিশ অফিসাররা এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন প্রকাশ্যে জনগণের কাছে। আমরা এটাকে প্রশংসা করি, এই অন্তত যে নৈতিকভাবে তারা দায় নিচ্ছেন, স্বীকার করছেন। কারণ একটা কথা মনে রাখতে হবে, কোন একটা ভুল বা অপরাধ শোধরানোর প্রধান স্টেপ হচ্ছে প্রাথমিকভাবে ওইটা ভুল বা অপরাধ হিসেবে স্বীকার করা। মানে আমরা মনে করি জনগণের কাছে প্রশাসনের আমলাদেরও মাফ চাওয়া উচিত ছিল, কারণ শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার ক্ষেত্রে পুলিশের মতো করেই প্রশাসনের আমলারা দায়িত্ব পালন করেছেন অত্যন্ত চমৎকারভাবে। কিন্তু পরিস্থিতি মনে হচ্ছে তারা মাফ চাইবেন না, আমাদেরকে মাফ চাইতে হবে। কারণ তারা এখন যারা কথা বলছেন টলছেন তাদেরকে হুমকি টুমকি দিচ্ছেন। তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো, যে আসলে মানে শেখ হাসিনার সময় তারা শেখ হাসিনার সব কথা মেনে চলেছেন। ওনারা চাকরি করেন, প্রজাতন্ত্রের কর্মচারী। সুতরাং ওনারা যদি প্রজাতন্ত্রের কর্মচারী হন, তারা সরকারের বিরুদ্ধে যেতে পারেন না। কথাটা এইরকম দাঁড়ায়, গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হতে পারত, ভয় পেতেন। সেই তারাই এখন চাকরি বিধি সহ সব আইন ভঙ্গ করে যা তা বলছেন, সমাবেশ করছেন, সভা করছেন, পুরনোদেরকে ডেকে এনেছেন, আরো কাউকে ভাড়া করেছেন, কোট অ্যান্ড কোট, তাদের পক্ষে তোপ দাগানোর জন্য। আমি একটা কথা রিপিট করি, আপনারা যারা প্রশাসনের মানুষ আমাকে শুনছেন, আপনারা কি চাইছেন, কি বক্তব্য, সেটা নিয়ে আমার মূল বক্তব্য না। আমি দুটো ভিডিও করেছি, দ্য থার্ড ওয়ান। আমি চেয়েছিলাম পরে আবার কথা বলবো, কারণ 4 তারিখ আপনারা মহাসমাবেশ করবেন বলছেন, তখন আবার বলবো। কিন্তু আবার বলতে হয়েছে কারণ আপনাদের একটা স্টেটমেন্ট সামনে আসলো, যেটা দেখে মনে হলো আমাদেরকে মাফ চাওয়াতে চান আপনারা, সে কারণেই কথা বলতে চেয়েছি। আমার মূল জায়গাটা হচ্ছে, আপনি আইন ভাঙছেন, আপনি বিধি ভাঙছেন, ভেঙে আপনি এই কাজগুলো করছেন, এবং যে ভাষায় কথা বলেছেন সেই ভাষাটা প্রথম সমাবেশে তো দেখিনি, পরে যে গ্যাদারিং হলো একটা ইনডোর মিলনায়তনে, একটা মিলনায়তনে যে সভা হলো, যেখানে অতীত এবং বর্তমানের প্রশাসনে কাজ করা মানুষজন যে ভাষায়, যে বডি ল্যাঙ্গুয়েজে যেসব হুমকি ধামকি করে দিয়েছেন সবাইকে, সেইটার বিরুদ্ধে কথা বলেছি, এখনো বলছি। অথচ পাল্টা হলো, আমি পড়ি, ওনারা আগুন লাগানি একটা স্টেটমেন্ট দিয়েছেন। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যেটা আছে, এই অ্যাসোসিয়েশনগুলো থাকা নিয়েও প্রচুর প্রশ্ন আছে, সেটা এখন আপাতত সরিয়ে রাখি আজকে আলোচনার জন্য। তারা আগুন নিয়ে নানান কথাবার্তা বলতে একটা পর্যায়ে এসে বলছেন, আমরা আরও লক্ষ্য করছি যে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে অপরিণামদর্শী ও অযৌক্তিক লেখালেখির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা ক্ষেত্রে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াসও চলছে। আমরা এই অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এহেন কাজ থেকে বিরত থাকা সহ জড়িতদের অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই। খেয়াল করি আমি আবার একটু পড়ি। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে অপরিণামদর্শী ও অযৌক্তিক লেখালেখির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা ক্ষেত্রে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াস চলছে। মানে অযৌক্তিক লেখালেখি করা যাবে না? যাবে তো, আমি মনে করি যাবে। একটা আদর্শ গণতান্ত্রিক সমাজে, ওই যে বললাম, ওনারা আসলে ভুলে গেছেন শেখ হাসিনা ক্ষমতায় নেই।
আপনারা তো দেখলেন এখানে কি প্রিয় দর্শক, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কে কোথা থেকে ভিডিও দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আমাদের চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।